সেই ব্রজ গোপিকার ভাব নিয়ে তারা এসেছেন। সবাই যখন বসেছেন ব্রজাঙ্গনার ভাব নিয়ে, আমার মাঝখানে মহাপ্রভুর হলেন রাধা ভাব। যেন নারীকে ঘিরে ব্রজবালা, চাঁদ ঘিরে তারার মালা, ভগবানে ঘিরে ভক্তের মেলা, চাঁদ ঘিরে তারার মালা। এই শ্রীম সঙ্গর চাঁদ ঘিরে সবার নয়নে ধারা, সজল নয়নে গোড়া, আলিঙ্গন করে এই যে কিছুক্ষণ আগে আপনারা আলিঙ্গন করলেন, কিছুক্ষণ আগে যে আমরা আলিঙ্গন করলাম, আলিঙ্গন কেন করি কথাটি বলেই আজকে বিশ্রামের দিকে যাব। দেরি হয়ে যাচ্ছে আপনাদের? দেরি হলে আমাকে বলবেন বাবা, আমি শেষ করি। আলিঙ্গন কেন করতে হয় ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন, কত বড় শিক্ষণীয়। ছোট লালাবাবু জগৎ সিংহের কথা আমরা সবাই কম বেশি জানি, তাই না? মুর্শিদাবাদের জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ 52,34,000 টাকার জমিদারি তার। মাত্র 2 বিঘা জমির জন্য জগৎ সিংহের সঙ্গে শিশুকাল থেকে তার মামলা মোকদ্দমা চলছে। আমরাও মামলা করি, লালাবাবুও মামলা করেছে। আমাদের মামলা মোকদ্দমা আমাদের জীবনে নিয়ে আসে মনোমালিন্য, হিংসা, অহংকার। কিন্তু লালাবাবু যে মামলা মোকদ্দমা করেছিল, সে তার জীবনে নিয়ে এসেছিলেন ত্যাগ, বৈরাগ্য। একদিন লালাবাবু কাচারি বাড়িতে হিসাব নিকাশ করছি, আর লালাবাবুর ঘরে তার দাসী, যে সবসময় তার বিছানা পরিষ্কার করে শয্যা পেতে দেয়, দাসী একদিন মনে মনে চিন্তা করছেন, বাবু আজকে কাচারি বাড়ি থেকে আসতে তো দেরি করছি, সারাদিন আমি বড় লোকের শয্যাই পেতে গেলাম। বড় লোকের পালঙ্কে গড়া করে দিতে যে কি সুখ হয়, কি আরাম হয়, জীবনে কোনোদিন জানতে পারি। আজকে জমিদার বাবু কাচারি বাড়ি থেকে আসতে দেরি হবে, আমি একটু জমিদার বাবুর পালঙ্কে একটু গড়া করে দিই। বড় লোকের পালঙ্কে গড়া করে দিতে যে কি আরাম, জীবনে কোনোদিন তো জানি না। তাই লালাবাবু আসতে দেরি হচ্ছে বলে ওই দাসীটা কি করেছে, ওই পালঙ্কে গড়া করে দিতে না দিতেই ঘুমিয়ে গেছে। কাচারি বাড়ি থেকে জমিদার বাবু যখন দেখেছেন তার সোনার পালঙ্কে একটা সামান্য দাসী শুয়ে আছে, এত রাগ হলো ভাষায় প্রকাশ করা যায়। চিৎকার করে বলছেন, এই কে কোথায় আছিস? জল্লাদকে ডাক, নিয়ে যায় হরভাবে। এর চুল ধরে নিয়ে গিয়ে কৃষ্ণ বেত্রা হাত। জল্লাদ যখন দাসীকে নিয়ে যাচ্ছে, দাসী প্রথমে কেঁদেছে, পরে হা হা করে হাসতে শুরু করেছে। লালাবাবু বলছে, এই দাঁড়া, তুই প্রথমে হাসলি কেন, আবার কাঁদলি বা কেন? দাসী বলছে, বাবু ওই কথা শুনলে তুমি মনে আঘাত পাবে। লালাবাবু বলছে, না না, আমাকে জানতেই হবে তুই কেঁদেছিস কেন, হেসেছিস কেন। দাসী বলছে, বাবু দাসী হয়ে আমি রাজার কাছে ঘুমিয়েছি, আপনি আমার মৃত্যুদণ্ড দিতে পারতেন, তা না দিয়ে গোবিন্দ আমার ভাগ্যে দৃষ্টি বেত্রাঘাত লিখেছে, তাই প্রথমে আমি কেঁদেছিলাম, পরে হেসেছি কেন জানো বাবু? আমার মনে হয়েছে মাত্র কিছুক্ষণ সময় এই বিছানায় ঘুমিয়েছি বলে গোবিন্দ যদি আমার ভাগ্যে দৃষ্টি বেত্রাঘাত রাখে, যেই ব্যক্তি সারা জীবনে এই পালঙ্কে ঘুমিয়েছে, না জানি গোবিন্দ তার লালাবাবু অবাক হয়ে গেল, দেখি দাসী কি বলে। সঙ্গে সঙ্গে লালাবাবুর চৈতন্য জাগ্রত হলো, কি বললি তুই? দাসী, আমি তোর চরণ ধরে বলি, তুই আরেকবার বল, আরেকবার বল, আমি আমার পাপ কর্মে তোর ওই মধুর কথা আরেকটি বার শুনবো।
বলছে, বাবু আমি যদি সামান্য কিছুক্ষণ ঘুমিয়ে গোবিন্দ আমার জন্য কৃষ্টি বেদ্রাঘাত রাখে, যেই ব্যক্তি সারা জীবন ধরে সোনার পালঙ্কে ঘুমিয়েছে, না জানি আমার গোবিন্দ তার জন্য কতগুলোকে খাতার মধ্যে জমা করে। লালা বাবু বলছে, ওরে যেই জ্ঞান শ্রী গুরুদেব শিষ্যকে দিতে পারে না, তুই দাসী হয়ে আজকে আমাকে সেই জ্ঞান দিলি। আজকে তুই আমার দাসী ন, আমার গুরু হলি। এই লালা বাবু যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন সোনার পালঙ্কে ঘুমাবো না। আমি চলে যাই বৃন্দাবনে। সমস্ত জমিদারির মুখে ছাই দিয়ে লালা বাবু বৃন্দাবনে গেল। সেখানে গিয়ে রামানন্দ স্বামীজির চরণে গিয়ে বলছে, গুরুদেব আমি জমিদারি ছেড়ে চলে এসেছি, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছেন, বাবা বাবা এত বড় জমিদার তুমি, তুমি জমিদারি ছেড়ে চলে এসেছো, আমার বড় আনন্দ হচ্ছে, কিন্তু আমার কাছে দীক্ষা নিতে গেলে উপযুক্ত পরীক্ষা তোমাকে দিতে হবে, পরীক্ষা ছাড়া আমি কাউকে দীক্ষা দান করি না। লালা বাবু বলছে, কি পরীক্ষা? গুরুদেব বলছে, শোনো আজ হতে 6 মাস এই বৃন্দাবনের ঘরে ঘরে তোমাকে ভিক্ষা করে খেতে হবে, পারবে? লালা বাবু বলছে, আমি তো জমিদার ছিলাম, কোনোদিন ক্ষুধার জ্বালা জানি না, ভিক্ষা কোনোদিন করি না, আপনি যদি শিখাই দেন আমি তাও পারি। গুরুদেব বলছে, শোনো জমিদার বাবু, একটি ভিক্ষার পাত্র নিয়ে তুমি ঘরে ঘরে গিয়ে বলবে, মা এক মুষ্টি ভিক্ষা দাও। কেউ তোমাকে ভিক্ষা দেবে, কেউ ভিখারি বলে দূর দূর করে তাড়িয়ে দেবে, কাউকে তুমি অভিশাপ দিতে পারবে না, সবার জন্য রাধা গোবিন্দের চরণে তুমি আশীর্বাদ করবে, এটাই হবে তোমার অজাচর বৃত্তি। লালা বাবু 6 মাস ভিক্ষা বৃত্তি করে মাত্র একদিন বাকি আছে। গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি ভিক্ষা করেছি 6 মাস, কোনো ঘর বাকি না, এবার আমাকে কৃপা করুন। গুরুদেব অন্তর্যামী হেসে হেসে বলছে, লালা বাবু সব ঘরে গিয়েছো? লালা বাবু বলছে, হ্যাঁ হ্যাঁ সব ঘরে গিয়েছি। অন্তর্যামী গুরুদেব বলছে, আমার মনে হয় কোনো একটা ঘর বাকি রয়ে গেছে লালা বাবু। লালা বাবু বলছে, না না আমি সব ঘরে গিয়েছি। গুরুদেব বলছে, আচ্ছা লালা তুমি কি জগৎ সিংহের বাড়িতে গিয়েছো ভিক্ষা করতে? জগৎ সিংহের বাড়ি যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, যেখানে সোনার তাল গাছ আছে সেই বাড়িটা হচ্ছে জগৎ সিংহের বাড়ি। বলো তুমি কি জগৎ সিংহের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছো? লালা বাবু বলছে, কি বলবেন গুরুদেব? যার সঙ্গে আমার মামলা মোকদ্দমা কোর্টে ঝুলছে তার বাড়িতে যাবো আমি ভিক্ষা করতে, আপনি জানেন? জগৎ সিং বলেছে, যে জন্য লালা বাবুর মাথা কেটে আমার কাছে আনতে পারবে অর্ধেক রাজত্ব আমি তাকে দান পত্র করে দেব, তার ঘরে যাবো আমি ভিক্ষা করতে পারবো না। গুরুদেব বললেন, তাহলে একটা কাজ করো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, তোমার আর গুরু ভিক্ষা হবে না। শুধু জমিদারি ত্যাগ করলে কৃষ্ণ গোপালকে পাওয়া যায় না, অন্তর থেকে হিংসা রূপ ময়লা আগে ত্যাগ করতে হবে। যাও জগৎ সিংহের বাড়ি থেকে ভিক্ষা আনলে তবেই তোমার ভিক্ষা হবে। লালা বাবু মনে ভাবলেন, জগৎ সিংহের ভিক্ষা আনলে যদি ভিক্ষা হয় তবে জগৎ সিং আমার শত্রু নয়, সে জন্ম জন্মান্তরের জন্য আমার বন্ধু। জগৎ সিংহের বাড়িতে গিয়ে শেঠজিকে ডেকে ডেকে বলছে, শেঠজি আমাকে ভিক্ষা দাও, এক মুষ্টি ভিক্ষা। জগৎ শেঠ বলছে, ও আমার সঙ্গে মামলা লড়তে লড়তে দেউলিয়া হয়ে গেছো, কত টাকা লাগবে বলো, কত টাকা লাগবে তুমি নিয়ে যাও, আবার মামলা লড়ো। লালা বাবু বলছে, আমি মামলা লড়ে দেউলিয়া হই না, জমিদারির কাঙাল আমি হই না। যেই জমিদারি বলতে পারে না কৃষ্ণ কতগুলো মেয়েতে জমা করে রেখেছে আমার জন্য, সেই জমিদারির মুখে ছাই দিয়ে আমি চলে এসেছি, তোমার ভিক্ষা না পেলে আমার ভিক্ষা হবে না। জগৎ সিং বলছেন, কি? যেই জমিদারি তোমাকে বলতে পারে না যে কৃষ্ণ কতগুলো মেয়েতে জমা করেছে, সেই জমিদারি কোনোদিন আমাকেও বলতে পারবে না আমার জন্য কত শাস্তি ভগবান জমা করে। তবে ভিক্ষা যদি নিতে হয় লালা বাবু নাম, আমি নিজেকেই তোমাকে ভিক্ষা দিলাম, তুমি আমাকে তোমার গুরুদেবের কাছে নিয়ে যাও, আমিও যে সম্পত্তি ছেড়ে তোমার সঙ্গে হাত গুরুদেব বললে, বাবা
অভিষেককে নিয়ে এসেছো লালা বাবু, তুমি তো যেতে চাওনি, দেখেছো চিরজন্মের শত্রু চিরজন্মের বন্ধু হয়ে চলে এসেছে। কেমন কথা, যাও স্নান করে এসো, আমি দীক্ষা দেব। লালা বাবু বলছে আমার দীক্ষার প্রয়োজন নেই, আপনি আমার বন্ধুকে আগে উদ্ধার করুন। গুরুদেব বলছেন বাবা বাবা, এটাই তো আমি চেয়েছিলাম, স্নান করে এসো, দুজনকে আজ দীক্ষা দেব। এই গল্পটি বললাম কেন বাবা, একসঙ্গে থাকার সময় দেখবেন পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে আমাদের মনোমালিন্য ঝগড়া যাতে হয় না? লালাবাবু জগৎ শেঠের মতো। তাই অধিবাস কীর্তনে যখন আমরা আলিঙ্গন করি, ওই আলিঙ্গনের মধ্যে 1 বছরের সমস্ত শত্রুতা বিসর্জন দিয়ে সবাই মিলে একসঙ্গে বসে নাম শোনা, একসঙ্গে বসে প্রসাদ নেওয়া, এটাই আমার যোগাচার্য মহাপ্রভুর একমাত্র উদ্দেশ্য। একটা কথা মনে করলে বড় আনন্দ হয়। গত কিছুদিন আগে আমার মামার বাড়িতে আমি অধিবাস কীর্তন করতে গিয়েছিলাম আপনাদের আশীর্বাদে। আমার ছোট মামার সঙ্গে আমার মেজ মামা কিন্তু কথা বলে না, বুঝেছেন? আমার মেজ মামা আমার ছোট মামার সঙ্গে কথা বলে না, ঝগড়া। কিন্তু অধিবাস কীর্তনে আলিঙ্গন দেওয়ার সময় দেখলাম আমার ছোট মামা গিয়ে মেজ মামাকে প্রণামও করেছেন, আলিঙ্গনও করেছেন, তাই না? তারা আলিঙ্গন করে তাদের সমস্ত শত্রুতা বিসর্জন দিয়ে আবার তারা সুন্দর করে হরিনাম আস্বাদন করছে। তাই আমিও আপনাদের কাছে অনুরোধ জানাবো, হরিনাম মানে শুধু কীর্তন শুনে প্রসাদ খেয়ে ঘরে চলে যাওয়া তা নয়। পূর্বকালীন যত মনের মধ্যে হিংসা অহংকার সমস্ত কিছু ত্যাগ করে আলিঙ্গন দিয়ে সবাই সবার বন্ধু হয়ে আমরা ভগবানের নাম শুনব, তবেই সনাতনের মঙ্গল হবে। ভেদাভেদ করলে কোনোদিন মঙ্গল হবে না। তাই আজ শ্রীবাস অঙ্গনে অধিবাস কীর্তনের আয়োজন করা হয়েছে। অধিবাস কীর্তন করবে কারা? হরিদাসে করে গান, শ্রীবাস চতুর্দিকে কলা গাছ রোপণ করে তারা মঙ্গল ঘর স্থাপন করেছে। আপনারা যেমন করেছেন রুপিয়া কদলি চাঁদি গঙ্গা জলে ঘটঘটি নারী গেল তাহলে পরে নারী গেল আজি গন্ধবাসয় উপাচারে শ্রীকৃষ্ণ অঞ্চনা করে নারীগণ জয় কারো করে আজি শঙ্খ ঘণ্টা করতাল মৃদঙ্গ বাজয় ভালো দেবানন্দে নাচে দুই ভাই রে সঙ্গে নাচে ভক্তগণ হরি বলে আজকে ভক্তও নাচছেন, ভগবানও নাচছেন। কেমন ভাবে? গৌরাঙ্গ নাচছে, নিত্যানন্দ নাচছে, হরি হরি বলে নিত্যানন্দ নাচছে, আমার নাচছে রাম ঘুমাতে নাম বলে আমার স্ত্রী দৈত নাচিছে, আমার স্ত্রী দৈত নাচিছে, আমি এনেছি বলে স্ত্রী দৈত নাচিছে।
শ্রীবাস নাচেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা প্রতিজ্ঞা করেছিলেন কি, যাবৎ চন্দ্র দিবাকর, যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি 4টি জায়গায় বিশেষভাবে অবস্থান করব। কি কি? এক, সচী মায়ের রন্ধনে, সচী মায়ের মতো যদি কোনো ভক্তিমতী মা ভোগের রান্না করে সেখানে থাকবো। নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের মতো যদি কোনো ভক্ত নাচ করে সেখানে থাকবো। রাঘবের ভবনে, রাঘব পণ্ডিতের ঘরে থাকবো। আর শ্রীবাসী রঙ্গন, আজও আছে শ্রীবাস অঙ্গন নবদ্বীপে, আজও সেই চরণধুলা আছে। তাই সেই শ্রীবাস নাচেছে, নাচে সেই শ্রীবাস নাচেছে। আজি সঙ্গে নাচে ভক্তগণ, হরি বলে আজি জনে জনে প্রতি জনে সম্ভাষণ করে রে, আনন্দে হবে না রে, আনন্দে হবে না রে। শ্রীবাস মন্দির মাঝে আনন্দে হবে না রে। আজি ভক্ত ভগবানের আগমনে আনন্দে হবে না বাসুদেব আসিব সবাই নিমন্ত্রণ পেয়েছেন, সকলকে কিন্তু আসতে বলছে। সবাই আপনারা আসবেন তো? কারা কারা আসবেন একটু হাত তুলুন। আর কারা কারা আসবেন না? সবাই আসবেন। কখন আসবেন আপনারা? কালকে কখন? প্রসাদের সময়? হ্যাঁ, কখন আসবেন? সকলকে আসতে বলেছেন। আবার বলছেন সকালে আসিও, সকালে আসিও, রজনী প্রভাত হইলে সকালে আসিও। প্রতিদিন সূর্য ডুবে, প্রতিদিন সূর্য উঠে, প্রতিদিন সকাল হয়। কোন সকালে আসতে হবে? এই জীবন বেলার সকাল বেলা আসতে হবে। জীবন বেলার সকাল হয় কখন? শিশুকালে। কিন্তু শিশুকাল চলে যায় হাসি দেখে নিতে, তাই না? আমরা মায়েরা কীর্তনে বসে বাচ্চার হাতে একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে বাচ্চাটা আইসক্রিম খায় আর আমরা কীর্তন শুনি, এরকম হয় না?
এরকম হলে হবে না। যাদের এখনো সকালবেলা তাদেরকে নিয়ে কীর্তন শুনতে হবে, যাদের বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারা তো আসবেই, আসার সময় ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে তাদেরকে নিয়ে কীর্তন শুনতে হবে। তাই সকালে আসিও, সকালে আসিও, মেলা ডুবে গেল সকালে আসিও, গতি নাই গতি নাই, মধুমাখা নামে হবে গতি নাই গতি নাই। হরে কৃষ্ণ গতি নাই গতি নাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। নিতাই 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 হে গৌর 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 হরিনাম করে আজকে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পানি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব